নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। অনেক দিন পরে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আমার নিজেরই লেখা একটি গল্প। গল্পটির নাম পাকা দেখা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প, পাকা দেখা। আজকে আমার পাকা দেখা। মা আর বাবা দুজনেই সকাল থেকে ভীষণ ব্যস্ত, তাই বিশেষ করে মার যেন ছোটাছুটির অন্ত নেই। বাবা আজ দোকানে যেতে পারেনি। আমি কাজকর্মে রোজকার মতো মাকে একটু সাহায্য করব বলে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু মা পরিষ্কার বলেছে যে আজ আমি কোনো কাজ করতে যেন চেষ্টা না করি। অগত্যা আমি ছাদে গেলাম, আমার ভীষণ প্রিয় ছাদ বাগানে, গাছপালাগুলোতে রোজকার মতো একটু যত্ন করব বলে। যেতে না যেতেই মা ঠিক টের পেয়ে গেছে, চিৎকার করে ডাকলো নিচ থেকে, রাহি, তুই আবার রোদ্দুরে গেছিস? এক্ষুনি নিচে নেমে আয় বলছি। মাকে আমি কেন জানি না ভীষণ ভয় পাই, সেই ছোটবেলা থেকেই। সেই অর্থে বলতে গেলে আমি কিন্তু আমার বাবার মেয়ে, অথচ যে ভদ্রলোককে আমি আমার 5 বছর বয়স থেকে বাবা বলে ডাকছি তিনি আমার নিজের জন্মদাতা বাবা নন। আচ্ছা, জন্ম দিলে কি বাবার সাথে আমার সম্পর্ক আরো গভীর হতো? না, আমার কিন্তু তা মনে হয় না। আমার বাবার চেয়ে বেশি ভালো আমাকে কেউ বাসে কি? এমনকি মায়ের নিজের মেয়ে হলেও আমি মাকে সব কথা মন খুলে কেন বলতে পারি না? অথবা মাহি বাবার নিজের মেয়ে হলেও কোথাও যেন আমি বাবার বেশি কাছের। নিজের বাবাকে আমি ঠিকমতো মনেই করতে পারি না। মা বাবা আলাদা হয়ে যাওয়ার পর প্রায় বছর তিনেক আমরা মামা বাড়িতে ছিলাম। তারপর দাদু আবার মায়ের বিয়ে দেন আমার এখনকার বাবার সাথে। না না, ভুল বললাম, আমার একমাত্র বাবার সাথে। মার ডাক শুনে চুপচাপ নিচে চলে এলাম। মা আমাকে নিচে নামতে দেখেই বলল, কটা বাজে সে খেয়াল আছে? আর ঘন্টা দেড়েকের মধ্যে ওরা চলে আসবেন। যাও, স্নান করে রেডি হয়ে নাও। কি পরবে আমি তোমার ঘরে রেখে এসেছি। আমি বেশি বাক্যব্যয় না করে নিজের রুমে চলে গেলাম। গিয়ে দেখি মা আমার জন্য একটা টকটকে লাল জামদানি রেখেছে খাটের ওপর। মা জানে লাল রং আমার একদম পছন্দ নয়, তাও বারবার জোর করে। এমনি আমি মাকে একটু ভয় পাই, তার উপর বাড়িতে আমার 2 মামা, পিসি, কাকু এমন বেশ কিছু আত্মীয় পরিজন এসেছেন আমার পাকা দেখার উৎসবে যোগ দিতে। অতএব স্নান করে শাড়িটা পরে ফেলাই এই মুহূর্তে যুক্তিযুক্ত বলে মনে হলো। আমি স্নান করে সবে বেরিয়েছি আর পিসির ছোট্ট নাতিটা তার খেলনা গাড়িটা আমার পায়ের কাছে গড়িয়ে দিয়েছে। আমি একদমই খেয়াল করিনি। পা স্লিপ করে একদম খাটের কোণে জোরে কপালটা ঠুকলো। বুঝতে পারলাম অসহ্য যন্ত্রণার সাথে সাথে একটা গরম তরল গড়িয়ে নামছে আমার কপাল বেয়ে। মা দরজার বাইরে কি একটা করছিল, আমাকে দেখে চিৎকার করে উঠল, এটা তুই কি করলি রাহি? একটু দেখে চলতে কি হয়েছিল? মায়ের চিৎকারে সবাই দৌড়ে এলো, সবার আগে বাবা। কোনো কথা না বলে আবার দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার রক্ত পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু না, কোনো কাজ হলো না। বাবা আর মামা শেষ পর্যন্ত আমাকে ডাক্তার কাকুর চেম্বারে নিয়ে গেল। 3টে স্টিচ করতে হয়েছে কপালে। মেয়ের সত্যিকারের কপাল ফাটার যন্ত্রণার চেয়ে মায়ের এখন বেশি যন্ত্রণা আমার পাকা দেখা কি হবে সেই নিয়ে। শেষ পর্যন্ত আমার পাকা দেখাটা আর বিয়ে পর্যন্ত গড়ালো না। মায়ের আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হলো। একে আমি শ্যামলা মেয়ে, তাই আবার কপালে পাকা দেখার দিন স্টিচ পড়েছে। এমন মেয়ের সাথে নিজেদের একমাত্র রাজপুত্রের বিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত বলে মনে করলেন না পাত্রপক্ষের লোকজন। আত্মীয় স্বজন
পরের দিন সকালের মধ্যেই সবাই দুঃখী মুখ করে বিদায় নিলেন। পিসির নাতি এতটাই ছোট যে সে বেচারার ওপর তো আর দোষারোপ করা চলে না। তাই মায়ের সব রাগ এসে পড়ল আমার ওপর। আমারই নাকি সাবধানে দেখে শুনে চলাফেরা করা উচিত ছিল। মাহি আর বাবা মায়ের মাথা গরমের হাত থেকে আমাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশ্য, কিন্তু মায়ের মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছিল না এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে যাওয়ায়। আসলে অনেক দিন দেখাশোনার পর এই সম্বন্ধটা ঠিক হয়েছিল। আমার পড়াশোনা করতে কোনো দিনই তেমন ভালো লাগতো না, তবে আমার প্রাণ হচ্ছে আমার গান। মাঝে মাঝে মাকে লুকিয়ে লুকিয়ে গান লিখি, বাবা জানে। তবে মায়ের সামনে বাবার কথা কোনো দিনই খাটে না। বাবা ভীষণ শান্তিপ্রিয় লোক, কোনো ঝামেলায় যেতে চায় না। মাহি এখন ডাক্তারি পড়ছে, ও বাবার মতো দেখতে, তবে পড়াশোনায় মায়ের মতো ভীষণ ভালো। মা একটা ব্যাংকে চাকরি করে। আমার বাবা আসলে ভীষণ সুন্দর একজন মানুষ, টকটকে ফর্সা লম্বা। একবার চোখ পড়লে লোকে এখনো দ্বিতীয়বার ঘুরে তাকায় এই বয়সেও। বোধহয় বাবার এই অসামান্য রূপ দেখেই মা বিয়ে করতে রাজি হয়েছিল, নইলে মা কি রাজি হতো? অবশ্য বাবাও পড়াশোনায় ভালো ছিল, নইলে বাবার কাজটা বোধহয় মা কোনোদিনই ঠিক পছন্দ করেনি। বাবার একটা ছোট ফাস্ট ফুডের দোকান আছে, তবে খুব নামকরা এই অঞ্চলে। বাবা কোয়ালিটি নিয়ে কোনো দিনও আপোস করেনি। তার থেকেও বড় কথা বাবার ব্যবহার। মানুষ বাবাকে এক দেখাতেই পছন্দ করে ফেলে, ঠিক তেমনি মাহিও। আমি ঠিক কার মতো আমি সত্যিই জানি না, তবে বাবা বলে আমার মতো মায়াবী মুখ নাকি মানুষের দেখাই যায় না, আর এমন সুন্দর চোখ নাকি শুধু পরীদের হয়। আমার মনে হয় বাবা আমাকে খুশি করতে এসব বলে। আমি গান নিয়েই পড়াশোনা করেছি, এখন একটা স্কুলে মিউজিক টিচার হিসেবে কাজ করছি। তবে অন্য টিচারদের মতো আমার খুব বেশি কাজ থাকে না। মায়ের সেটাও পছন্দ নয়। শুনেছি আমার বায়োলজিক্যাল বাবা নাকি খুব ভালো গান গাইতেন, আর এক গায়িকার সঙ্গে সম্পর্কের জেরেই বাবা মা আলাদা হয়ে যান। মা এসব কথা কোনোদিনই আমাকে বলেনি। আমার মামাতো বোন আমাকে কয়েক বছর আগে বলেছে। সে মামিমা আর মামার কথোপকথন থেকে জানতে পেরেছে এসব কথা। মাহি তার হস্টেলে ফিরে গেছে গতকাল। যাওয়ার আগে আমাকে বলে গেছে, দিদিয়া, মার কথায় অভিমান করিস না। জানিস তো, মা তোর জন্য চিন্তা করে। তুই তোর গানটা মন দিয়ে চালিয়ে যা। আমি রোজ রাতে তোকে ফোন করব। আমি হেসে বললাম, পাকা বুড়ি আমার, তুই নিজের খেয়াল রাখিস। বাড়িতে এখন আবার আমরা তিনটি প্রাণী, তার মধ্যে বাবা তো বেশিরভাগ সময় দোকানেই থাকে। সেই সকালে বেরোয় আর ফিরতে ফিরতে রাত্রি 12টা 12:30, আর মা ফেরে বিকেলে। জানি না কেন আমার আজকাল কেমন একটা ভালো না লাগা রোগ হয়েছে, কিছুতেই উৎসাহ পাই না। আচ্ছা, মায়ের নিজের প্রথম সন্তান আমি, তাও কেন যে মায়ের ঠিকমতো আপন হতে পারলাম না। লোকে বলে প্রথম সন্তানের উপর সবাই নাকি একটু বেশি দুর্বল হয়। তাহলে আমার মা কেন? নাকি নিজের প্রথম স্বামীর তাকে ঠকানোটা আমাকে দেখলেই ওর মনে পড়ে যায়? আমি কি তাহলে সেই ভদ্রলোকের মতো দেখতে? তার মুখ আমার মনে নেই, থাকার কথাও নয়। বড্ড অস্থির লাগে। অবশ্য মা আমার প্রতি কোনো কর্তব্যে ত্রুটি রাখেননি। তবুও মাহির সঙ্গে তাঁর যে নিবিড় ও আত্মিক যোগাযোগ আছে মা ও মেয়ের, আমি কেন যে সেটা অনুভব করি না। অবশ্য বাবা আমাকে ডবল ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন সব সময়। বাবা আমাকে মজার ছলে বলেছেনও একবার, জানিস তো মা, তুই না থাকলে তোর মায়ের সাথে আমার বিয়েই হতো না। তোকে প্রথম দেখেই আমার মনে হয়েছিল এ তো আমারই মেয়ে, কোথায় হারিয়েছিল এতদিন।
আমি নাকি ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে আমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম। দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিলাম। বাবা আমাকে ধরে ফেলেন এবং তারপর বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। ততক্ষণে মামা বাড়িতে সবাই দৌড়োদৌড়ি, থানা পুলিশ আরম্ভ করেছিলেন। বাবা বলে মা নাকি আমায় ফিরে পেয়ে পাগলের মতো কেঁদেছিলেন। মায়ের নাকি সেদিন রাতে টেনশনে ধুম জ্বর এসেছিল। কেন যে মায়ের সেই আবেগ আমি আর নিজের জন্য দেখতে পাই না কে জানে। আমার এখনকার এই মন খারাপের ফেজটা বাবা বুঝতে পেরেছিল। আমাকে তাই কিছুতেই একা ছাড়তে চাইছিল না। হঠাৎ একদিন বলল, মারে, তুই একটু বিকেলে আমার সাথে দোকানে থাক না। বয়স বাড়ছে, একা একা আর সব দিক সামলাতে পারছি না। আমি জানি এসব কথা বাবা এমনি বলছে, আসলে আমাকে নিজের চোখের সামনে রাখতে চায়। আমিও বাবাকে খুশি দেখব বলে রাজি হয়ে গেলাম। বাবার সাথে থাকলে কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। কিন্তু মা আমাদের এই সিদ্ধান্তে আরো ক্ষেপে গেল, খুব চোটপাট করলো বাবার ওপর। বাবা চিরদিনই ঠান্ডা মাথার লোক, মার সিদ্ধান্তে খুব একটা প্রতিবাদ করে না। কিন্তু আজ শুনতে পেলাম মার মুখের ওপর স্পষ্ট গলায় উচ্চারণ করল, রাহির একটু চেঞ্জের দরকার। ও বোধহয় তোমার থেকেও বেশি আমার মেয়ে। এ ব্যাপারে আমি তোমারও কোনো আপত্তি শুনব না। আমি অবাক হলাম। মায়ের যথেষ্ট অনিচ্ছে সত্ত্বেও মা বাবাকে আর কিছুই বলল না, শুধু বলল, বেশ, তোমরা বাবা আর মেয়ে মিলে যা ইচ্ছে করো, আমি আর কোনো কথা বলবো না। এরপর প্রায় ৮ মাস কেটে গেছে। আমিও বাবার সাথে কাজ করতে খুব আনন্দ পাচ্ছিলাম। রোজ বাবা আর মেয়ে মিলে নতুন নতুন প্ল্যান করি। বাবা দোকানটা নিয়ে আর তেমন কিছু ভাবেনি, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান ঘুরঘুর করছে কিছুদিন থেকে। বাবার দোকানের গায়ে শ্যাম কাকুর একটা গোডাউন ছিল জামা কাপড়ের। ওরা জায়গাটা ছেড়ে দিচ্ছে, দোকানটা অন্য কোথাও শিফট করছে বলে। বেশ বড় ছিল গোডাউনটা, প্রায় ২০০০ স্কোয়ার ফিট তো হবেই। সকালে স্কুল আর বিকেলে দোকান, এরকমই চলছিল। আমি বাবাকে বললাম, বাবা, আমি স্কুলটা ছেড়ে দিয়ে যদি একটা ক্যাফে খুলি এই জায়গাটা ভাড়া নিয়ে, তাহলে কেমন হয়? শুধু ভালো খাবার নয়, সাথে আমরা লাইভ মিউজিক রাখবো। বাবা আমাকে খুব উৎসাহ দিল। সেদিনই শ্যাম কাকুর সাথে কথা বলল। তার ২ দিন পরে আমাকে চুপি চুপি বলল, শোন, তুই তোর মায়ের ওপর শুধু শুধুই অভিমান করিস। তোর মা তোর প্ল্যানের কথা শুনে আমাকে বলেছে আমরা ওই গোডাউনটা কিনে নিই যেন। সামনেই তোর জন্মদিন, তাই তোর মা ওটা তোকে গিফট করতে চায়। বাবার কথা শুনে আনন্দে আমার চোখে জল চলে এলো। আমি আর বাবা জোর কদমে কাজে লেগে পড়লাম। মাও আজকাল মাঝে মাঝে ব্যাংক ফেরত আসে কাজ কেমন এগোচ্ছে দেখতে। মাহি মাঝে মাঝেই ফোন করছে, ভিডিও কল করছে উৎসাহ নিয়ে। দেখতে দেখতে আমার জন্মদিন আর ক্যাফে উদ্বোধনের দিন এগিয়ে আসছে। বেরোবো বলে স্নান করে আয়নার সামনে দাঁড়ালাম তৈরি হতে। কপালের স্টিচের দাগটা এখন অনেকটা হালকা হয়ে এসেছে। দোকানে বসে বাবার সাথে আলোচনা করছিলাম যে আমি নিজে তো গাইবই, কিন্তু আর একজন নামকরা কোনো গায়ক বা গায়িকাকে ওই দিন ডাকবো, তাহলে প্রচারটা ভালো হবে। বাবাকে বললাম, আমার ইচ্ছে রজত চৌধুরীকে ডাকার। বয়স হলেও ওনার গান এখনো সব বয়সীদের মধ্যে জনপ্রিয়। নামটা শুনেই বাবা চমকে উঠে একবার আমার দিকে তাকালো। আমি বাবার দৃষ্টির অর্থ পড়তে পারলাম। এতদিনের না জানা অধ্যায়টা আমার সামনে উন্মুক্ত হয়ে গেল। আমি বাবার হাত দুটো শক্ত করে ধরলাম, আর আমাদের কারো কোনো কথা বলার দরকার হলো না। শেষ পর্যন্ত ডাকা হলো অন্য এক গায়ককে। খরচটা একটু বেশি হচ্ছে, তবে আমি এবারে সফল হবই, হতেই হবে আমাকে। আমিও মায়ের ভালো মেয়ে হয়ে দেখাবো। শেষ পর্যন্ত আমাদের বহু প্রতীক্ষিত দিনটা এসেই গেল।
আমার জন্মদিন আর আমার স্বপ্নের ক্যাফের উদ্বোধন। মা বাবা দুজনেই খুব উৎসাহ নিয়ে আয়োজন করছে। মাহির পরীক্ষা চলছিল। ও এসে পৌঁছলো সোজা ক্যাফেতে বিকেলবেলা। ওর সাথে ওর দু একজন বন্ধু আর এক ভদ্রমহিলা আর এক ভদ্রলোক, মাহির প্রিয় স্যার এবং ম্যাম। ওদের গল্প মাহি মাঝে মাঝেই করে। ও বলে ওর দোহার স্যারের মতো ডাক্তার নাকি খুব রেয়ার। গোটা মেডিকেল কলেজ ওর নামে পাগল। আমার কখনো কখনো মনে হয় মাহি বোধহয় ওকে অন্যভাবে পছন্দ করে। দু তিনবার মজার ছলে ওকে জিজ্ঞেসও করেছি, কিন্তু ও এড়িয়ে যায়। দোহারকে দেখে বোঝার উপায় নেই ও এত বড় ডাক্তার। দিব্যি কলেজ বয় বলে চালিয়ে দেওয়া যায়। বেশ লম্বা, আর সবচেয়ে চোখ টানে ওর অদ্ভুত সুন্দর বাদামি চোখ দুটো। খুব ভালো অনুষ্ঠান চলছিল। মাঝে আমি কেক কাটলাম। প্রত্যেকবারের মতো এইবারেও বাবা আমার জন্য নিজের হাতে কেক বানিয়েছে। অনেক লোক এসেছিলেন, কিন্তু যথারীতি এবারেও শেষকালে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন বাইরের লোকজন আর তেমন নেই, মাহির অনুরোধে ডক্টর দোহার একটা গান গাইছিলেন। আমি অবাক হয়ে শুনছিলাম। একটা মানুষের কত গুণ থাকতে পারে রে বাবা! এমন সময়ে আমাদের পাশের বাড়ির হারুন জেঠু আর জেঠিমাকে দরজার সামনে দেখতে পেয়ে তাড়াহুড়ো করে এগোতে গিয়ে চেয়ারে হোঁচট খেয়ে ধপাস। কোথায় লেগেছে তার চেয়েও বেশি আমার ভয় হচ্ছিল মা এখানেই না আমাকে বকাবকি শুরু করে। শেষ পর্যন্ত অবশ্য করেনি। তবে আমার পায়ের বুড়ো আঙ্গুলে একটা ছোট্ট ফ্র্যাকচার হয়ে গেল। আরও মাস 6 কেটে গেছে। ক্যাফেটা দারুণ চলছে। ভিড় সামলাতে পারি না। স্কুলের চাকরিটা ছেড়েই দিয়েছি শেষ পর্যন্ত। আর আজকে আবার আমার পাকা দেখা। ডক্টর দোহার ও তার পরিবারের সবাই একটু পরেই এসে পড়বে। এবারে শুধু মা নয়, বাবাও আমাকে চোখে চোখে রেখেছে। কি জানি আবার কি ঘটবে। আমার বিয়ের ঘটক আসলে আমার বোন মাহি। ও যে তলায় তলায় এসব প্ল্যান করছিল একটুও টের পাইনি। শেষ পর্যন্ত ভালোই ভালোই সব মিটে যাওয়ার পর বাবা আমাকে চুপি চুপি বলল, যা দোহারকে তোর ছাদ বাগানটা ঘুরিয়ে নিয়ে আয়। ওর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সেটা ফোনে। আর দেখাও হয়েছে সেদিনের পর আর একবার, তবে সবার সামনে। খুব লজ্জা লাগছিল কেন জানি না। দোহারের মুখের দিকে একবার তাকিয়ে কিছু না বলেই পা বাড়ালাম সিঁড়ির দিকে। বাবা ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ওখান থেকে সবার সমবেত হাসি ঠাট্টার আওয়াজ আসছে। দোহার আমার পেছনে পেছনে আসছে। আজ মা আর লাল শাড়ি রাখেনি আমার জন্য, বরং আমার প্রিয় সবুজ রঙের একটা কাঞ্জিভরম রেখেছিল। অন্যমনস্ক হয়ে শাড়ির একটা কোনা পায়ে জড়িয়ে উল্টে পড়ে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে। দোহার দু হাত দিয়ে আমায় শক্ত করে ধরে ফেলল। ওর অসম্ভব সুন্দর চোখ দুটোর দিকে তাকাতে পারছি না কিছুতেই। মনে হচ্ছে গোটা গা হাত পা কাঁপছে। দোহার আমার দিকে চেয়ে বলল, আমি তোমাকে আর কিছুতেই পড়তে দেব না। ভয় নেই, আজীবন এভাবেই সামলে রাখব। আমি এবারে চোখ তুলে ওর দিকে তাকালাম। জানি না পাকা দেখার দিনই আমাদের শুভ দৃষ্টি হয়ে গেল কিনা।